ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সিম্বল। আজকে চলে এলাম আরেকটা নতুন টপিক নিয়ে, সেটা হলো সাইকোলজি বা মনোবিদ্যার সম্পর্কে। আচ্ছা, আমরা যখন এডুকেশন পড়তে যাই তখন আমাদের সাইকোলজিটা কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। একটা অ্যাসপেক্টই আছে এডুকেশনাল সাইকোলজি নামে। তো সেই সাইকোলজিটা যখন আমরা পড়তে যাই তখন আমাদেরকে, মানে এডুকেশনাল সাইকোলজিটা যখন পড়তে যাই তখন আমাদেরকে কিন্তু সাইকোলজি সম্পর্কে বেসিক ইনফরমেশনটুকু রাখতে হয়। তো আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ হবে ইনফরমেশন ওরিয়েন্টেড। এখানে কনসেপচুয়াল কিছু থাকবে না, শুধু ইনফরমেশন থাকবে যে সাইকোলজি সম্পর্কে, মানে সাইকোলজির শুরুটা কি করে হলো, তার বিবর্তনের ইতিহাস, কে কোন সাইকোলজির জনক, সাইকোলজির স্কুলস বা শাখাগুলো কি কি, ঠিক আছে। তো এই রিলেটেডই এই ভিডিওটা থাকবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, সাইকোলজিকে আমরা কি বলছি? আমরা বলছি মনোবিদ্যা, বা আমরা সবাই জানি যে সাইকোলজি হচ্ছে আমাদের মন সম্পর্কে অধ্যয়ন করে, এইটুকু কিন্তু আমরা সবাই জানি। কিন্তু সাইকোলজি শব্দটাকে যদি তুমি ভাঙো, দেখো, সাইকোলজি সাইকি প্লাস লোগোস, সাইকি প্লাস হচ্ছে তোমার লোগোস। আচ্ছা, এই সাইকি কথার অর্থ হলো আত্মা এবং লোগোস কথার অর্থ হলো বিজ্ঞান বা অধ্যয়ন। তাহলে সাইকোলজি শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ মানে যেখান থেকে এই শব্দটার উৎপত্তি হয়েছে সেটাকে আমরা বলি ব্যুৎপত্তি। ব্যুৎপত্তিগত অর্থ দেখলে কিন্তু বোঝা যায় যে সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞান, অথচ সাইকোলজিকে আমরা জানি যে মনোবিদ্যা, তাই তো। তো সাইকোলজিকে নিয়ে না, মানে সাইকোলজি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। অনেক মনোবিদ, অনেক ফিলোসফার, ঠিক আছে, এইটাকে ডিফাইন করার চেষ্টা করেছি যে সাইকোলজি বলতে অ্যাকচুয়ালি কি বলা হবে, সাইকোলজি অ্যাকচুয়ালি কিসের অধ্যয়ন করে। তার একটাই কারণ, এত জল্পনার একটাই কারণ যে সাইকোলজি যেই বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা সম্পূর্ণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সেটার ফিজিক্যাল কোনো অস্তিত্বই নেই। এই দেখো, সায়েন্স, পিওর যে সায়েন্সটা হয়, ধরো ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এই প্রত্যেকটা সায়েন্সের না পিওর একটা লোকেশন আছে, পিওর একটা অস্তিত্ব আছে, এগুলো হচ্ছে কনক্রিট বিষয়। এই জন্য আমার মনে হয় সায়েন্স পড়ার থেকেও সব থেকে বেশি জটিল হচ্ছে এই সোশ্যাল সায়েন্সটাকে পড়া, ঠিক আছে। কারণ এদের কোনো স্ট্রাকচারই নেই যে তুমি কি পড়ছো, আদৌ সেটা ঠিক হচ্ছে কিনা তুমি বুঝতেও পারবে না। ক্লিয়ার হলো? এই জন্য সোশ্যাল সায়েন্স পড়াটা বেশ কঠিন আজকের দিনে। তো সাইকি প্লাস হচ্ছে লোগোস, তাহলে আমরা কি দেখলাম? সাইকি, লোগোস, এটা হচ্ছে আত্মার বিজ্ঞান। আচ্ছা, এবার আমরা দেখবো যে বিবর্তন, মানে সাইকোলজির কিছু বিবর্তন হয়েছে। প্রথমে যেটা হয়েছিল, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ সোল, অর্থাৎ সোল মানেই আত্মা। কে বলেছিল? প্লেটো এবং অ্যারিস্টটল বলেছিল যে সাইকোলজি হচ্ছে সোল বা আত্মাকে নিয়ে স্টাডি করবে বা আত্মাকে নিয়ে অধ্যয়ন করবে। এইবার যখন বিভিন্ন সমালোচনাকারীরা সমালোচনা করলো, তারা এই পয়েন্টটাকে তুলে ধরেছিল, আচ্ছা তোমরা যে বলছো সাইকোলজি সোল নিয়ে স্টাডি করবে, আমাদের সোলের এক্স্যাক্ট লোকেশনটা তুমি বলো তো। সোল কোথায় আছে? কোথায় আছে? আমাদের মাথাতে আছে, না আমাদের শরীরে আছে? আত্মাটা কোথায় আছে? কারণ আত্মা হচ্ছে, আমরা জানি, ফিলোসফির কনসেপ্ট, ঠিক আছে। ফিলোসফি থেকে সাইকোলজিটাকে আলাদা করেছিল কিন্তু এই অ্যারিস্টটল। দি অ্যানিমা গ্রন্থে ফিলোসফি থেকে সাইকোলজিকে আলাদা করেছে, এবং আলাদা করে ও বলেছে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ সোল। অথচ সোলের কোনো লোকেশন কিন্তু আমরা পাই না, কারণ সোল, আত্মা, ফিলোসফির একটা কনসেপ্ট। ফিলোসফিতে হয়তো আত্মদর্শন বলে কিছু থাকতে পারে, কিন্তু যেহেতু আমি এখানে বলছি বিজ্ঞান, তাই তো, বিজ্ঞান যখনই বলছি, বিজ্ঞান তিনটে জিনিস নিয়ে কাজ করে: একটা পরীক্ষা, একটা পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে। এই তিনটে জিনিস বিজ্ঞানে লাগবেই, তবেই আমরা সেটাকে বিজ্ঞান বলতে পারবো। কিন্তু সোলের কি আছে? সোলের কোনো অস্তিত্বই নেই। ডাক্তার কি তোমাকে বলতে পারে যাও তো তোমার আত্মাটার একটু একটু এক্স রে করে নিয়ে আসো, ঠিক আছে, এমআরআই করে নিয়ে আসো, এমআরআই করে বোঝা যাবে কি আত্মাটা কোথায় আছে? যাবে না। কিন্তু এই জন্য এই ডেফিনেশনটা রিফিউজ হয়ে যায়, কারণ এটা হচ্ছে বিজ্ঞান হতে পারে না। ক্লিয়ার? পরবর্তী যে ডেফিনেশনটা আসে সেটা হচ্ছে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ মাইন্ড। এটা কে দিয়েছিল? কান্ট, উইলিয়াম জেমস, ঠিক আছে। আরো অনেক নাম আছে কিন্তু এরা হচ্ছে বেশি ফেমাস। তো মাইন্ড, দেখো, আত্মার আমাদের কোথায় আছে আমরা কেউ বলতে পারি না, ফিলোসফির কনসেপ্ট, কিন্তু আমাদের মধ্যে মাইন্ড বলে কিন্তু একটা বিষয় আছে, আছে তো। ধরো মস্তিষ্কটা, ধরো আমাদের মাইন্ড, তাহলে মাইন্ডের কিন্তু একটা অস্তিত্ব আছে, ঠিক আছে। এই জন্য সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ মাইন্ড। আজকেও সাইকোলজিকে যদি তুমি বাংলায় কনভার্ট করতে যাও, দেখবা মনোবিদ্যাই কিন্তু আসবে, টার্মটা কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু এখানে একটা সমস্যা দাঁড়ালো, যারা সমালোচনা করলো তারা এই পয়েন্টটাকে হাইলাইট করলো যে এই যে তুমি মাইন্ড বললে, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ মাইন্ড, ঠিক আছে, ঠিক আছে, এই ডেফিনেশনটা মোটামুটি ঠিক আছে, সোলের থেকে অনেকটা ঠিক আছে, কিন্তু এই মাইন্ডটাকে আমরা অধ্যয়নটা করব কি করে, আমরা নিজের মনটাকে বুঝবো কি করে, ঠিক আছে, তার পথটা কি? তখন একটা ডেফিনেশন আসলো, সেটা হচ্ছে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ কনসিয়াসনেস। কে বললো? উইলিয়াম উড, স্পেশালি বলছিল উইলিয়াম উড, তাছাড়াও তার অনুগামী ছিল সালি, এরা। তো বললো যে কনসিয়াসনেস বা চেতনার মাধ্যমে বা ইন্ট্রোস্পেকশন বা
আত্মদর্শনের মাধ্যমে আমরা নিজের মনকে বুঝতে পারি, আমরা আমাদের মন সম্পর্কে জানতে পারি। যেমন দেখবে অনুলোম বিলোম বা হচ্ছে বিভিন্ন যে ধ্যানগুলো হয়, এই ধ্যানের মাধ্যমে আমরা কি করি বলতো, মনটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করি, শান্ত করার চেষ্টা করি। সুতরাং কোথাও না কোথাও ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে বা কনসিয়াসনেসের মাধ্যমে আমরা আমাদের মনটাকে বুঝতে পারি। ঠিক আছে, এইবার এইখানেও একটা সমালোচনা আসছে, বলছে যে আচ্ছা বেশ, সবই বুঝলাম, কিন্তু তুমি ইন্ট্রোস্পেকশনটা কার উপর করবে? তখন উল্ট মশাই বললো যে আমি নিজের ওপর করব। আচ্ছা, নিজের ওপর যদি তুমি করো, তাহলে তো তুমি শুধুমাত্র নিজের মনটাকেই বুঝতে পারবে, তাই না? ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে কি তুমি অন্য কারো মনকে বুঝতে পারবা? পারবা না কিন্তু। সুতরাং ইন্ট্রোস্পেকশনটা কখনোই বিজ্ঞান হতে পারে না। ফর এক্সাম্পল ধরো একটা ওয়েট মেশিন আছে, যেই ওয়েট মেশিনে আমি আমার নিজের ওয়েট মাপছি। এবার সেই ওয়েট মেশিনটা যদি শুধুমাত্র আমার ওয়েটটা মাপতে পারে, অন্য কারো মাপতে পারছে না, তাহলে সেটাকে কিন্তু আমরা বিজ্ঞান বলবো না। ঠিক আছে, যদি পৃথিবীর প্রতিটা মানুষের ওয়েট মাপতে পারে, তবেই সেটাকে আমরা কি বলবো, রিলায়েবল, ভ্যালিড, এবং সেটা কিন্তু সায়েন্সের আওতায় যাবে। সুতরাং কনসিয়াসনেস বা ইন্ট্রোস্পেকশন এটা কিন্তু নিজের ক্ষেত্রে পসিবল, কিন্তু আমি অন্য কারো ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো না। সুতরাং এটাও রিফিউজ হয়ে গেল। এবং তারপর সর্বজন গ্রাহ্য যেই সংজ্ঞাটা এলো, সেটা হচ্ছে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড। স্পেশালি কে বলছিল? জেবি ওয়াটসন। জেবি ওয়াটসনকে কিন্তু আমরা ফাদার অফ বিহেভিয়ারিজম বলি বা আচরণবাদ বলি। জেবি ওয়াটসন বললো যে দেখো, আমাদের চিন্তা, ঠিক আছে, আমাদের চিন্তা কি করে, আমাদের মধ্যে ফিলিংস তৈরি করে, সেই ফিলিংসটা কিন্তু আমাদেরকে অ্যাকশন করতে বাধ্য করে। সুতরাং আমরা যা ভাবছি, আমরা যা চিন্তা করছি, সেটা কিসের মাধ্যমে বের হয়, প্রকাশিত হয়? সেটা হচ্ছে আমাদের বিহেভিয়ারের মাধ্যমে বাইরে প্রকাশিত হয়, তাই তো? যেমন ধরো আমি এডুকেশন সম্পর্কে যা জানি, সেটা আমি এই পড়ানোর মধ্য দিয়ে বাইরে বের করছি। সুতরাং এই ক্লাসটা দেখে তোমরা আমার বিহেভিয়ারকে দেখলে, সেই বিহেভিয়ার থেকে আমার মাইন্ড সম্পর্কে কিন্তু তোমরা একটা ধারণা পেতে পারো। এবং এটাই হচ্ছে সর্বজন গ্রাহ্য একটা সংজ্ঞা কিন্তু হয়ে দাঁড়ালো, যে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। কে বলেছিল? জেবি ওয়াটসন, ম্যাকডোগাল। স্পেশালি কিন্তু জেবি ওয়াটসন। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তাহলে প্রথম যেটা আসলো, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ সোল। ঠিক আছে, তার নির্দিষ্ট কোনো লোকেশন পাওয়া যায়নি, তাই রিফিউজ হয়ে আসলো সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ মাইন্ড। মাইন্ডটা কেন রিফিউজ হলো? যে মাইন্ডকে অধ্যয়ন করার নির্দিষ্ট কোনো পদ্ধতি বলতে পারিনি। আচ্ছা, তারপর পদ্ধতি বললো কে? ইন্ট্রোস্পেকশন বা কনসিয়াসনেস কে বললো? উইলিয়াম উন্ট। কিন্তু ইন্ট্রোস্পেকশন বা কনসিয়াসনেস শুধুমাত্র নিজের ক্ষেত্রে পসিবল, আমি অন্য কারো মন এর দ্বারা বুঝতে পারি না, এই জন্য এটাও রিফিউজ হয়ে কি আসলো? হিউম্যান বিহেভিয়ার, যেটা কে বলেছিল? জেবি ওয়াটসন। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে দেখি কি আছে, ডোমেইনস অফ বিহেভিয়ার। এটাও আমাদের সাইকোলজি পড়তে গেলে পড়তে হয়, মানে আমরা যখন এডুকেশনটা শুরু করি না, তখন ব্লুমসের ট্যাক্সোনমিটা কিন্তু আমরা পড়ি। কগনিটিভ ডোমেইন, এফেক্টিভ ডোমেইন এবং সাইকোমোটর ডোমেইন। প্রথমে আমরা চিন্তা করি, চিন্তাটা বা থিঙ্কিংটা হচ্ছে কগনিটিভ ডোমেইনের মধ্যে পড়লো, সেই অনুযায়ী আমাদের অনুভূতি হয় বা ফিলিংস হয়, যা পড়লো এফেক্টিভ ডোমেইনের মধ্যে, এবং পরবর্তীতে আসলো হচ্ছে অ্যাকশন, সাইকোমোটর ডোমেইন। ক্লিয়ার হলো? ধরো তোমরা ট্রেনে করে শিলিগুড়ি থেকে ধরো কলকাতা যাচ্ছ। এবার শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে তোমরা হয়তো ভালোবাসার দিক থেকে বলি যে ট্রেনে করে যাচ্ছ, একটা মেয়েকে দেখলে, মেয়েকে দেখে কি করলে, যে ওর সম্পর্কে তোমরা ভাবলে, ইস, যদি এরকম হতো, এই হতো, তাহলে খুব ভালো হতো। তারপর যখন বাড়িতে আসলে তার জন্য তোমার ফিল হচ্ছে, তুমি ফিল করতে পারছো, এবং তারপর তুমি কি করলে, তারপর তুমি ফেসবুকে, ইনস্টাগ্রামে সেই মেয়েটাকে কি করলে, সেই মেয়েটাকে স্টক করলে, সার্চ করলে, এবং একসময় সুযোগ বুঝে তাকে প্রেমটা নিবেদন করলে। বোঝা গেল তো? এটাই হচ্ছে কগনিটিভ ডোমেইন, ইফেক্টিভ ডোমেইন, সাইকোমোটর ডোমেইন। এবার কগনিটিভ ডোমেইনের মধ্যে অনেকগুলো আছে, যেমন ধরো রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। আবার ইফেক্টিভ ডোমেইনের মধ্যে আছে রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, তারপর অর্গানাইজেশন, ক্যারেক্টারাইজেশন। আবার সাইকোমোটর ডোমেইনে কি আছে? সাইকোমোটর ডোমেইনে আছে ইমিটেশন, তারপর ম্যানিপুলেশন, প্রিসিশন, আর্টিকুলেশন, ন্যাচারালাইজেশন। তো যাই হোক, এটা যখন আমরা ব্লুমস ট্যাক্সোনমিটা পড়বো, তখন আরও ডিটেলসে পড়বো। আচ্ছা, এরপর দেখো অ্যাপ্রোচেস অফ সাইকোলজি, নিউরোবায়োলজিক্যাল অ্যাপ্রোচ। নিউরোবায়োলজিক্যাল অ্যাপ্রোচটা বলতে কি বোঝাচ্ছে? যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা প্রভাব আমরা সাইকোলজি পড়তে গিয়ে দেখতে পারি। এই যে দেখো, যাই বলো না কেন, আমাদের ফিজিক্যাল যে ব্রেনটা আছে, তার প্রভাব কিন্তু পড়ে, অবশ্যই পড়ে। যেমন তোমরা দেখতে পারো যে হরমোনের যে চেঞ্জেসগুলো হয়, তার জন্য আমাদের একটা ফিলিংস হয়। ঠিক আছে, তারপর নিউরনগুলো, ঠিক আছে, দেখবে অনেকের কি বলবো, অনেকে মানে ব্রেন স্ট্রোক যখন হয় না, তখন অনেকের অনেকগুলো ফিলিংস, অনেকগুলো অনুভূতি কিন্তু নষ্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কেন হচ্ছে? কারণ বায়োলজিক্যাল, নিউরোবায়োলজিক্যাল একটা অ্যাপ্রোচ আমরা সাইকোলজি পড়তে গিয়ে দেখতে পাই। আচ্ছা, তারপরে হচ্ছে বিহেভিয়ার
অ্যাপ্রোচ আগেই বললাম আচরণবাদের দৃষ্টিভঙ্গি, কগনিটিভ অ্যাপ্রোচ প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি বা বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি, যেটা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টে আমরা দেখতে পাই, সাইকো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ যেটা ফ্রয়েডের একটা দৃষ্টিভঙ্গি আছে, এবং হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ যেটা মাসলো, তারপর কার্ল রজার প্রেষণা চাহিদা এই সম্পর্কে বলছিল। তো যাই হোক, এই প্রত্যেকটা অ্যাপ্রোচ আমরা সাইকোলজি পড়তে গিয়ে কিন্তু দেখতে পাই। এটা আমাদের এডুকেশন সাইকোলজিতে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু একটু আমি বলে রাখলাম যে আমি যতটুকু জানি ততটুকু আমি এই ভিডিওটাতে বলে রাখছি। আচ্ছা, তারপরে দেখো স্কুলস অফ সাইকোলজি। আচ্ছা, প্রথম যে স্কুলটা সেটা হচ্ছে স্ট্রাকচারালিজম। আচ্ছা, তারপরে কি আসলো? ফাংশনালিজম। তারপরে কি আসলো? বিহেভিয়ারিজম। তারপরে আসলো সাইকো অ্যানালাইসিস, এবং লাস্ট যেটা আসলো সেটা হচ্ছে গেস্টাল্ট সাইকোলজি। স্ট্রাকচারালিজম, তারপরে আসছে ফাংশনালিজম, তারপরে বিহেভিয়ারিজম, তারপরে সাইকো অ্যানালাইসিস, এবং তারপরে গেস্টাল্ট সাইকোলজি। এই স্ট্রাকচারটা আমি দেখেছি নেটের অনেক কোশ্চেনে অন্যভাবেও দিয়ে দেয়। কোনো সময় স্ট্রাকচারালিজম প্রথমে দেয়, ফাংশনালিজম দেয়, তারপরে গেস্টাল দেয়, তারপরে বিহেভিয়ারিজম দেয়, এরকম করে একটু এদিক ওদিক করে। কিন্তু আমি অনেক জায়গায় এই স্ট্রাকচারটাই প্রধানত পেয়েছি, স্ট্রাকচারালিজম, ফাংশনালিজম, বিহেভিয়ারিজম, সাইকো অ্যানালাইসিস, গেস্টাল্ট। আচ্ছা, এইবার আমরা দেখব যে স্ট্রাকচারালিজমের জনককে, কারণ এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে, জিজ্ঞাসাও করতে পারে যে স্ট্রাকচারালিজমের জনককে বলতো। বলতো এই যে থিওরিটা যে বেস হয়ে আছে সেটা কোন দৃষ্টিভঙ্গির ওপরে বেস হয়ে আছে। আমি অনেকগুলো ইন্টারভিউতে এটা দেখেছিলাম যে বর্তমানে কোন অ্যাপ্রোচটার সাহায্যে পড়ানো হচ্ছে, তো কনস্ট্রাকটিভিজমের সাহায্যে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। দেখো কিছু ইনফরমেশন। আচ্ছা, এক্সপেরিমেন্টাল সাইকোলজির জনক হচ্ছে উইলিয়াম উন্ট। 1879 সালে ফার্স্ট ল্যাবরেটরি তৈরি করে, এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি তৈরি করে কোথায়? জার্মানির লিপজিং শহরে। ঠিক আছে, তো এক্সপেরিমেন্টাল সাইকোলজির জনক যদি বলে তাহলে বলবে উইলিয়াম উন্ট। আচ্ছা, তারপরে কি আছে? ইন্ট্রোস্পেকশন মেথড। ওই যে বললাম যে সাইকোলজির যে তৃতীয় যে ডেফিনেশনটা ছিল, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ কনসিয়াসনেস, ঠিক আছে, বা ইন্ট্রোস্পেকশন, সেটাও কিন্তু এই উইলিয়াম উন্ডই বলছিল। সুতরাং ইন্ট্রোস্পেকশন মেথডের জনকও হচ্ছে উইলিয়াম উন্ড। এটা না ভুল আছে, সেকেন্ড ল্যাবটা এখানে হবে না। আচ্ছা, তারপরে দেখো ফাদার অফ স্ট্রাকচারালিজম, এটাও হচ্ছে উইলিয়াম উন্ড। আচ্ছা, তারপরে কি? ফাদার অফ ফাংশনালিজম উইলিয়াম জেমস। এই যে উইলিয়াম জেমসে হবে সেকেন্ড ল্যাবটা। তাহলে সাইকোলজির প্রথম ল্যাব কে তৈরি করে? উইলিয়াম উন্ড 1879 সালে, এবং সেকেন্ড ল্যাবটা তৈরি করে উইলিয়াম জেমস। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ফাদার অফ বিহেভিয়ারিজম, আমি আগেই বললাম জেবি ওয়াটসন। আচ্ছা, তারপরে দেখো ফাদার অফ সাইকো অ্যানালাইসিস, যেটা হচ্ছে ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড। আচ্ছা, তারপরে কি আছে? ফাদার অফ গেস্টাল সাইকোলজি, যেটা হচ্ছে ওয়ারদাইমান। আমরা যখন ওই সমগ্রতাবাদ বা গেস্টাল সাইকোলজি পড়তে যাই তখন আমরা তিনজনের নাম পাই, কাফকা, কোহলার, ওয়ারদাইমান। আমরা ভাবি যে গেস্টাল্ট মনে হয় এই তিনজনই দিয়েছিল, কিন্তু না। গেস্টাল্টের যে দৃষ্টিভঙ্গিটা, অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা সমস্যার সামগ্রিক রূপটা উপলব্ধি করে তার সমাধানকে খোঁজা। ঠিক আছে, গেস্টাল সাইকোলজিটা দিয়েছিল আকৃতি বা অবয়ব, এটা দিয়েছিল হচ্ছে ওয়ারদাইমার। আচ্ছা, কোহলার তাহলে কি দিয়েছিল? কোহলার দিয়েছিল হচ্ছে ফাদার অফ ইনসাইটফুল লার্নিং, মানে অন্তর্দর্শন বা অন্তর্দর্শন পদ্ধতির জনক হচ্ছে কোহলার। ঠিক আছে, এইটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, আর এটা হচ্ছে ইনসাইটফুল। ঠিক আছে, তো এই দুটা মিনিংটা এক হলেও ঠিক আছে একটু তফাৎ আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এডুকেশনাল সাইকোলজির জনক? এডুকেশনাল সাইকোলজির জনক হচ্ছে থর্ন ডাইক। ঠিক আছে, এল থর্ন ডাইক। তো এইটুকুই ছিল আজকের কথা। তো এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ইনফরমেশন ওরিয়েন্টেড হলো। আমরা এখানে দেখলাম যে সাইকোলজি বিবর্তনটা দেখলাম, তারপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ব্লুমসের ট্যাক্সোনমি হালকা দেখলাম, অ্যাপ্রোচ অফ সাইকোলজি দেখলাম, স্কুলস অফ সাইকোলজির মধ্যে আমরা দেখলাম স্ট্রাকচারালিজম, ফাংশনালিজম, বিহেভিয়ারিজম, সাইকো অ্যানালাইসিস, গেস্টাল্ট, এবং আমরা কিছু ইনফরমেশন দেখলাম যেখানে আমরা দেখলাম হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজির জনক উইলিয়াম উন্ড, ইন্ট্রোস্পেকশন মেথডের জনক উইলিয়াম উন্ড, ফাদার অফ স্ট্রাকচারালিজমের জনক উইলিয়াম উন্ড, ফাদার অফ ফাংশনালিজমের জনক উইলিয়াম জেমস, বিহেভিয়ারিজমের জেবি ওয়াটসন, সাইকো অ্যানালাইসিস ফ্রয়েড, গেস্টাল সাইকোলজি ওয়ারদাইমার, ইনসাইটফুল লার্নিং কোহলার, এবং এডুকেশনাল সাইকোলজির জনক হচ্ছে থর্নডাইক। তো এইটুকুই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।